বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কর্তৃক পরিচালিত ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন কোর্সের সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের আজকের এই নির্ধারিত অনুষ্ঠানের জন্য হাতের কাছে কাগজ কলম নিয়ে অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা জানি এই পৃথিবীতে প্রায় ৩,০০০ প্রজাতির উদ্ভিদ বা গাছগাছালি রয়েছে, যেগুলো আমরা সরাসরি ভোগ করে থাকি অথবা এ সমস্ত গাছ থেকে উৎপাদিত ফসল যেমন তৈলবীজ বা দানা ফসল বা মশলা ফসল বা খাদ্য ফসল, এই সমস্ত ফসলের মাধ্যমে আমরা ভক্ষণ করে থাকি। প্রিয় ভাই বোনেরা, এই সমস্ত উদ্ভিদেরও কিন্তু রোগবালাই আছে। ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, নেমাটোড, এই সমস্ত রোগ জীবাণু দিয়ে এই সমস্ত রোগ হতে পারে এবং অনুকূল পরিবেশ পেলে এই সমস্ত রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে এবং বিপুল এবং বিশাল হারে, ব্যাপক হারে ফসলহানি ঘটাতে পারে। আসেন আমরা আজকে এমনি একটা বিষয়ে, ধানের, আপনাদের বইয়ে উল্লেখিত 2 ইউনিটে উল্লেখিত ধানের প্রধান প্রধান রোগ ও তার দমন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করি। আজকে আমাদের এই আলোচনা থেকে জানতে পারবেন রোগ জীবাণুসহ ধানের প্রধান প্রধান রোগের নাম, তাদের এই সমস্ত রোগের বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ এবং কি করে দমন করা যায়, দমন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমাদের সাথে এই আলোচনায় আছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একজন প্রখ্যাত কৃষি বিজ্ঞানী এবং গবেষক ডক্টর তাহের মিয়া। উনি দীর্ঘদিন যাবৎ ধানের রোগবালাই নিয়ে গবেষণা করছেন। তো আমি প্রথমেই ডক্টর মিয়াকে জিজ্ঞাসা করতে চাই যে ডক্টর মিয়া, ধানের যে সমস্ত রোগবালাইগুলো হয়, প্রধান প্রধান রোগ, সেগুলোর প্রথমেই আমরা যদি চিন্তা করি ব্লাস্ট ডিজিজ,
ব্লাস্ট অফ রাইস। তো এই ব্লাস্ট ডিজিজটা কি এবং এর লক্ষণই বা কি, দেখে কি করে আমরা চিনতে পারি, এই ব্যাপারে কিছু ধারণা দেবেন কি? ধন্যবাদ ডক্টর বজলুর রশিদ সাহেব আপনার সুন্দর প্রশ্নের জন্য। ব্লাস্ট আপনি ঠিকই বলেছেন, ব্লাস্ট একটি ধানের অন্যতম প্রধান রোগ। এটি একটি ছত্রাকজনিত রোগ। আর বাংলাদেশে এই রোগটি আমন এবং বোরো মৌসুমে বেশি দেখা যায়। আর যে ছত্রাকটি এই রোগটির জন্য দায়ী সেটি হলো পাইরিকুলারিয়া গ্রাইসি, যেটাকে আগে পাইরিকুলারিয়া অরাইজি হিসাবে ডাকা হতো। তো এই রোগটি গাছের 3টি জায়গায় প্রধানত দেখা যায়, যার ফলে 3টি নামে এটি পরিচিত। প্রথমত পাতা ব্লাস্ট, যখন পাতায় হয়, এবং এই পাতা ব্লাস্ট রোগটি আসলে গাছের বয়স যত কম থাকে পাতা ব্লাস্ট রোগটির তীব্রতা তত বেশি হয়। পাতা ব্লাস্টের লক্ষণ হলো পাতায় প্রথমে হালকা সবুজ রঙের ছোট ছোট দাগ হয়। এই দাগগুলো আস্তে আস্তে একটু বড় হয় এবং দাগের মাঝখানটা সাদা অথবা ধূসর বর্ণের বা ছাই বর্ণের হয়ে থাকে, আর দাগের কিনারাটা হয় বাদামি রঙের। আর একটা বৈশিষ্ট্য হলো দাগগুলো দেখতে অনেকটা চোখের মতো। চোখের মতো মানে মাঝখানটা মোটা হবে আর 2 কিনারা সরু হয়ে যাবে। আর দাগগুলো অনুকূল পরিবেশে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং একটি দাগের সাথে আরেকটি দাগ মিশে গিয়ে পুরা পাতাটা মারা যেতে পারে, এমনকি পুরা গাছটাও মারা যেতে পারে। লেশন সৃষ্টি হয়। তো এটা হলো পাতা ব্লাস্ট। এছাড়া গাছের বয়স যখন একটু বেশি হয় তখন নোড ব্লাস্ট বা গিট ব্লাস্ট নামে আরেকটা লক্ষণ দেখা যায়। সেটা নামেই বোঝা যাচ্ছে সেটা গিটের মধ্যে হয়, এবং তার লক্ষণ হলো যে গিটের মধ্যে কালো রঙের দাগ পড়ে এবং গিটটা পচে যায়, দুর্বল হয়ে যায়। একটু জোরে যখন বাতাস হয় তখন গাছটা ভেঙে পড়ে। এক্সকিউজ মি, যে আপনি যে বললেন যে পাতায় যে দাগটা আই শেপ বা চোখের মতো দাগ দেখা যায়, এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলোর কোনোটা লক্ষণ এই গিট লক্ষণে দেখা যায় না? না, গিটের মধ্যে শুধুমাত্র বাদামি বা কালো রঙের একটা লেশন সৃষ্টি হয়, এবং যার ফলে ওই জায়গাটা পচে যায় এবং দুর্বল হয়ে যায়, আর যার ফলে জোরে বাতাস হলে এটা ভেঙে পড়ে। আরেকটা লক্ষণ হলো শীষের গোড়ায় যখন হয়। যদি এটা একবার ভেঙে পড়ে তাহলে তো এই গাছ থেকে আর ফলন পাওয়ার কোনো সম্ভাবনা কায়দাই নাই, কারণ এখানে শীষ গজাবে না, তাই না? জি, ঠিকই বলেছেন। আর শীষ ব্লাস্ট যখন হয় তখন এই একইভাবে গিট ব্লাস্টের মতোই শীষের গোড়ায় একটা বাদামি দাগ পড়ে, এবং এই দাগটা দুই সময় হতে পারে। এক সময় হলো যে ধান পুষ্ট হওয়ার আগে, আরেকটা ধান পুষ্ট হওয়ার পরে। ধান পুষ্ট হওয়ার আগে যখন হয় তখন পুরা শীষটাই চিটা হয়ে যায়, এবং তখন কিন্তু আরেকটা সমস্যার সাথে এটা কনফিউজ হতে পারে। সেটা হলো মাজরা পোকা দিয়ে যেটা হয়, হোয়াইট হেড। কিন্তু কাছে গিয়ে দেখলে দেখা যাবে এটা মাজরা পোকার জন্য এরকম কালো দাগ পড়বে না শীষের গোড়ায়, আর মাজরা পোকা কাটলে শীষটা উঠে আসবে টান দিলে, আর এটা উঠে আসবে না। কিন্তু আপনি যেটা বললেন যে আসলে দানা পুষ্ট হওয়ার আগে এবং পুষ্ট হওয়ার পরে, কিন্তু যদি দানা পুষ্ট হওয়ার পরে যদি হয় তাহলে এটা তো চিটা হওয়ার সম্ভাবনা থাকলো না। না, দানা পুষ্ট হওয়ার পরে হলে চিটা হওয়ার সম্ভাবনা থাকে না ঠিকই, কিন্তু ওই শীষের ভারে অনেক সময় শীষটা ভেঙে পড়ে এবং সেটাও ক্ষতিকর, কারণ শীষ ভেঙে পড়লে সেটা আর হারভেস্ট করা সম্ভব না ফার্মারদের পক্ষে। কাজেই সেটাও একটা ক্ষতিকর অবস্থা, অসুবিধাকর দিক। হ্যাঁ। এছাড়া আর কোনো লক্ষণ? না, এছাড়া আর কোনো লক্ষণ নাই, যদিও শীষের গোড়ায় বলা হয়েছে, কিন্তু আসলে শীষের যে কোনো অংশে এই রোগটা হতে পারে, এমনকি বীজেও হতে পারে। তবে আমরা যেহেতু বীজে হলে একটা বীজই নষ্ট হয়, বা একটা ব্রাঞ্চলেটে যখন হয় তখন একটা ব্রাঞ্চলেটের যে কটা বীজ আছে সে কটা নষ্ট হয়, কিন্তু শীষের গোড়ায় যখন হয় তখন পুরো শীষটাই নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাস্ট রোগটা
ব্লাস্ট রোগটার লক্ষণ তিনটা পর্যায়ে হয়। তিনটা পর্যায়ে। একটা হলো প্রথমত পাতায়, তারপরে গিটে, এরপরে শীষে। জি। তো এই যে তিন প্রকার লক্ষণ সহ এত বড় একটা গুরুত্বপূর্ণ ডিজিজ, এই ডিজিজটা বা এই রোগটা এটা তো স্বাভাবিকভাবেই আমরা চাবো যে এখান থেকে আমরা প্রতিকার চাই বা দমন চাই। তো এই ব্যাপারে আপনি একটু বলবেন কি যে এই রোগটা, এত বড় গুরুত্বপূর্ণ রোগটা কিভাবে দমন করা যেতে পারে? মাটিতে জৈব সারের ব্যবহার, পরিমিত সার প্রয়োগ, সুস্থ বীজের ব্যবহার, রোগের প্রাথমিক অবস্থায় বিঘা প্রতি 5 কেজি পটাশ সার উপরি প্রয়োগ, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের ব্যবহার, যেমন BR 3, 4, 5, 6, 7, 10, 12, 14, 16, 17, 20, 21, 25, বিরিধান 32 ও বিরিধান 33-এর চাষ। হিনোসান নামক ছত্রাকনাশক হেক্টর প্রতি 800 সিসি প্রয়োগ। এরপরে আমি আপনার কাছে জানতে চাইবো যে ধানের ব্লাস্টের পরে ধানের আর একটা গুরুত্বপূর্ণ রোগ আছে, যেটা হলো আমরা খোল পোড়া পচা বা খোল পড়া রোগ, যেটা ইংরেজি হয়তো শীত ব্লাইট, এবং এটা রাইজোক্টোনিয়া সোলানি নামক একটা ছত্রাক দিয়ে হয়ে থাকে। তো এই রোগটা যদি ধানে হয় তাহলে আমরা কি করে চিনতে পারবো এটার আসলে লক্ষণগুলো কি? এটা একটু কাইন্ডলি একটু বলবেন কি? আসলে রোগটা চেনা খুবই জরুরি। রোগের চিকিৎসার জন্য রোগ চেনাটা খুবই জরুরি। জি জি। কারণ যদি সঠিক শনাক্ত করা না যায় তাহলে আসলে চিকিৎসা করাটাও সঠিক হয় না। তো সেজন্য আমি রোগের লক্ষণগুলো বলছি। খোলপোড়া রোগ, এটা এক ধরনের যে ছত্রাকটা দিয়ে হয়, এটা এক ধরনের স্ক্লেরোসিয়াম তৈরি করে, যেগুলো মাটিতে বেঁচে থাকে, এবং এই মাটি থেকে যখন আবার ধান চাষ করা হয় রোপণের জন্য, তখন এই স্ক্লেরোসিয়ামগুলো পানিতে ভাসতে থাকে, এবং ভাসতে ভাসতে এক পর্যায়ে এগুলো গাছের সংস্পর্শে আসে, এবং যখন ধান গাছ ম্যাক্সিমাম টিলারিং স্টেজ অথবা সর্বাধিক কুশি অবস্থায় পৌঁছে, তখন এই জীবাণুটা ধান গাছকে আক্রমণ করে। অর্থাৎ এটার উপযুক্ত পরিবেশটা তখনই আসে। তার মানে হলো যে আপনি বলতে যাচ্ছেন যে স্ক্লেরোসিয়ামগুলো মাটিতে থাকে, মানে স্ক্লেরোসিয়ামটা হলো আসলে ওই যে ছত্রাক রাইজোক্টোনিয়া সোলানিরই যে একটা ওভার উইন্টারিং এর জন্য বা একটা অবস্থা, বেঁচে থাকার একটা অবস্থা থাকে। তো যখন ধান গাছ যখন বড় হতে থাকে ওগুলা তখন ভায়াবল হয়ে যায়, অ্যাক্টিভেট হয়ে যায়, এবং সেখানে গিয়ে যায় আক্রমণ করে, এবং আক্রমণের জন্য তার একটা অনুকূল পরিবেশ পায়, এবং সেই পরিবেশটা যতক্ষণ না গাছের পপুলেশন বেশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই পরিবেশটা আসে না। অর্থাৎ আর্দ্রতা এবং টেম্পারেচার, বেশি আর্দ্রতা প্রয়োজন এবং বেশি টেম্পারেচার প্রয়োজন। আচ্ছা, যখন রোগটা শুরু হয়, আর্দ্রতা বলতে কি মাটির আর্দ্রতা না বাতাসের আর্দ্রতা? তার মানে দুটো জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ এই রোগের লক্ষণ প্রসারিত হওয়ার জন্য বা ছড়ানোর জন্য। সেটা হলো একটা হলো বাতাসের আর্দ্রতা আর টেম্পারেচার মানে তাপমাত্রা। রাইট। তো সুতরাং যখন লক্ষণটা শুরু হয় তখন ওই আক্রান্ত স্থানটা হালকা সবুজ হয়ে যায় এবং একটু ভিজা ভিজা হয়, ওভেল শেপ বা ডিম্বাকৃতি আকার ধারণ করে, এবং সেটা আস্তে আস্তে যখন বাড়তে থাকে তখন ওই দাগটার মাঝখানটা একদম সাদা হয়ে যায়, মানে যেমন ব্লিস্ট শুকিয়ে গেলে যেরকম অবস্থা হয়ে যায়, আর কিনারাগুলো থাকে বাদামি রঙের। আর দাগটার কিন্তু নির্দিষ্ট কোনো শেপ নাই, ইরেগুলার শেপ। এটা কি স্টেমে? এটা পাতার খোলে মানে আসলে নর্থ থেকে তো খোলটা উঠে আগে, খোলটার সঙ্গে পাতাটা গজায়। তো ওই খোলের মধ্যে ইনফেকশনটা শুরু হয়, রোগটা শুরু হয়। এবং কোনো নির্দিষ্ট শেপ না থাকায় এটা অনেক সময়, যেহেতু ভিতরে সাদা বাইরে চারদিকে হলো বাদামি, এটা গোখরো সাপের চামড়ার দাগের মতো মনে হয়। আচ্ছা, এটা মনে রাখার জন্য খুবই একটা, মানে গোখরা সাপ যে তার চামড়াতে যেমন চক্র চক্র দাগ থাকে, সাদা এবং এরকম রঙের হয়। জি, তো ওটা দেখে আসলে এটা চেনা খুব সহজ
এই ধরনের আর সিমটম অন্য কোনো ধানের কোনো রোগে রোগে হয় না। তো শীত ব্লাইটের বা খোল পড়া রোগের এটা অন্যতম প্রধান বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ, যে এর খোলে এটার চক্র আকারে একটা দাগ সৃষ্টি, এবং আস্তে আস্তে এই দাগ একটার সাথে একটা মিশে গিয়ে অনেক বড় দাগের সৃষ্টি হয়। আচ্ছা, এবং ফলে আক্রান্ত খোল এবং পাতাটা মারা যায়। তো যদিও এটার নাম খোল পোড়া, কিন্তু এটা পাতায়ও আক্রমণ করে। আচ্ছা, এবং খোলের মধ্যে যে ধরনের লক্ষণ হয়, পাতায়ও ঠিক একই ধরনের লক্ষণ প্রকাশ পায়। ওই চক্রগুলো পাতাতেও দেখা দেবে। পাতায়ও দেখা দেবে। তো ধান গাছ যখন ম্যাচুরিটি স্টেজের দিকে যায় আস্তে আস্তে, তখন এটা বেঁচে থাকার জন্য, যেটা আগেই বলছিলাম, যে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা জীবই চেষ্টা করে। এবং ফাঙ্গাস যেহেতু এটা একটা জীবিত ছত্রাক, এটা একটা কি বলে, লাইফ, একটা জীবন, একটা জীবন, কাজে জীবন মাত্রই চেষ্টা থাকে যে কিভাবে বেঁচে থাকবে। তো যখন গাছ প্রায় ধান পাকার অবস্থা আসে, তখন এটা গাছের সেই আক্রান্ত স্থানে গুটিকাগুলি তৈরি করে। আচ্ছা, এবং এটা মাইসিলিয়ামগুলি পেঁচিয়ে পেঁচিয়ে গুটিকাগুলি তৈরি করে। কিন্তু এখানে একটা জিনিস, যে যখন সে খোলের থেকে পাতায় গেল, খোলে যেমন চক্র স্পট তৈরি করলো, পাতাতেও তৈরি করলো, তো সেখানে কিন্তু পাতার যে ক্লোরোফিল, এটা তো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে। এবং ক্লোরোফিল যদি নষ্ট হয়ে যায়, তাহলে স্টেম এবং লিভ দুটোর থেকেই খাদ্য তৈরি তো কমে যাচ্ছে এবং খাদ্য কমে যাচ্ছে, ফলে ফলনও কমে যাচ্ছে। কিন্তু সেই সাথে যদি আপনার কোনো মতে অন্য পাতাগুলো তো ক্লোরোফিল থাকে, মানে যেটাতে আক্রমণ হয়নি, তো সেইগুলোতে যে ক্লোরোফিল, ওই ক্লোরোফিল নিয়েই খাদ্য তৈরি করে গাছ শীষ বের করে দেয়। আচ্ছা, শীষ যখন পরিপক্ক অবস্থা যায়, তখন এই যে ছত্রাক, এর অবস্থাটা কি হয়? তখন আবার বেঁচে থাকার জন্য নতুন করে আবার স্ক্লেরোসিয়াম তৈরি করে, এবং স্ক্লেরোসিয়ামগুলো খুব হালকাভাবে গাছের গায়ে লাগানো থাকে। এবং যখন ধান কাটে, তখন এগুলো আবার মাটিতে ঝরে পড়ে। ঠিক এইভাবে রোগটা সাইকেল চলতে থাকে, এক মৌসুম থেকে আরেক মৌসুম। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ জানা যে স্ক্লেরোসিয়ামগুলো মাটিতে থাকে, এবং এটা দমন করার জন্য এটা জানা খুবই প্রয়োজন। একটু দমনটা বিস্তারিত একটু বলে দেন, আমি তাহলে এই রোগটাকে দমন করতে পারি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোগ বলে মনে করি। তাই দমনের মধ্যে আমি প্রথমেই, যেহেতু আগে বলছিলাম যে এটা মাটিতে বেঁচে থাকে স্ক্লেরোসিয়ামগুলো, কাজে এই দমনগুলো বলতে গিয়ে আমি শুরুতেই সেই মাটির দিকেই তাকাচ্ছি। প্রথমে আসে বছরে অন্তত একবার, বিশেষ করে আমন ধান কাটার পর আক্রান্ত খড়কুটা জমিতে পুড়িয়ে ফেলা, লম্বা ও দীর্ঘ জীবনকালের জাতের ব্যবহার, দূরে দূরে সারি করে চারা লাগানো, এখানে আমরা 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার অথবা 25 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার করতে পারি, সুষম মাত্রায় সারের ব্যবহার। আর রোগ দেখা দেওয়ার পর করণীয় হলো, রোগের শুরুতে বিঘা প্রতি 5 কেজি পটাশ সার 15 দিন অন্তর সমান 2 কিস্তিতে উপরি প্রয়োগ, ছত্রাকনাশকের ব্যবহার, টপসিন এম 300 গ্রাম পার বিঘা অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক 133 মিলি পার বিঘা, অথবা হেক্সাগোনাজল বা টেবুকোনাজল জাতীয় ছত্রাকনাশক 67 মিলি পার বিঘা, অথবা প্রোপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক 133 মিলি পার বিঘা সমান 2 কিস্তিতে প্রয়োগ। এরপরে যে 3 নম্বর রোগটা আমরা আলোচনা করব, সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, সেটা হলো স্টেম রড। তো স্টেম রড, ডক্টর মিয়া, আমি আপনার কাছে আবার ফিরে আসছি। স্টেম রড যে ধানের রোগটা, কাণ্ড পচা রোগটা, এটাও কিন্তু আমাদের দেশে কম গুরুত্বপূর্ণ নয়। তো এইটা আমরা চিনব কি করে, যে কাণ্ড পচা রোগটা যে কিভাবে হলো, বৈশিষ্ট্যপূর্ণ যে লক্ষণগুলো, লক্ষণগুলো আমি এখন আপনাকে বলছি। যে আপনি আগে বলছেন যে এটা একটা ছত্রাকজনিত রোগ। তো এই ছত্রাকটার নাম হলো স্ক্লেরোসিয়াম ওরাইজি। এবং ওই আগে যে খোলপোড়া রোগটা বললাম, সেরকম এটাও, এই ছত্রাকটাও স্ক্লেরোসিয়াম মাটিতে বসবাস করে। এবং ওই চাষ দেওয়ার পরে আবার পানিতে ভাসে। তো এই রোগটা শুরু হয় কুশি, সর্বশেষ কুশি অবস্থায়, অর্থাৎ নাভি কুশি অবস্থায় বলা যায়, যখন এই স্ক্লেরোসিয়ামগুলো ঠিক খোলপোড়া রোগের মতোই এটা খোলের মধ্যে এটা আক্রমণ শুরু করে।
পানির সমান্তরালে। হুম, কিন্তু পার্থক্যটা হলো খোল পড়া রোগ হালকা সবুজ হয়, পরে আস্তে আস্তে সাদা হয়ে যায়। আর এটার জন্য প্রথমে একটা কালো দাগ পড়ে সমান্তরাল, একটা আমরা যদি একটা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে একটা দাগ দিই যেরকম একটা দাগ পড়বে, ঠিক একই রকম একটা দাগ হয়। এই দাগটা আস্তে আস্তে পুরা কাণ্ডটাকে কভার করে ফেলে এবং তখন এটা কালো হয়ে যায়। আচ্ছা, এবং সেটা এই খোল থেকে পরে আস্তে আস্তে কাণ্ডের ভিতরে ঢোকে আচ্ছা। এবং কাণ্ডের ভিতরে ঢুকে কাণ্ডটাকে পচিয়ে দেয়। কিন্তু এখানে যে আপনার ওই যে খোলে যে আক্রমণ করলো এবং খোলটাকে কভার করে নিল, কালো দাগ দিয়ে দিল, ওই আগের যে শীত ব্লাইট, ওই যে সাপের চক্রাকার যে ছোপ ছোপ দাগ, হ্যাঁ, এরকম তো হয় না, এরকম কোনো দাগ হবে না। এটা শুধুমাত্র কালো দাগ হয়ে থাকবে, কালো দাগ হয়ে থাকবে খোলটা, এবং এটা আর খোলের উপর দিক দিয়ে আর উপরে উঠবে না। আচ্ছা, যেমন খোল পরা উপর দিক দিয়েই খোলের উপরে উঠতে উঠতে একদম পাতা পর্যন্ত চলে যায়। আচ্ছা, কিন্তু এটা শুধু ওই খোলের মধ্যে, ওই খোল থেকে শুরু হয়ে ওই পয়েন্টে ভিতরে কাণ্ডের মধ্যে ঢুকবে, কাণ্ডের মধ্যে ঢুকে কাণ্ডটাকে পচায় ফেলবে। জি জি। আচ্ছা, পচানোর পরে দুর্বল হয়ে যায় এটা কি, এবং এটা তখন নুয়ে পড়ে বা হেলে পড়ে। এবং হেলে পড়া মানে ধানগুলো আর পুষ্ট হতে পারবে না, তখন ফলন অনেক ঘাটতি হয়। রাইট। তো এটাই হলো প্রধান লক্ষণ, এটা হলো লক্ষণ, এর একটা লক্ষণ। আচ্ছা, তো খুব সিম্পল, যে এটার ওই যখন স্ক্লেরোসিয়ামটা পানিতে ভাসে, মানে আসলে তো পানি দরকার হয় মাঠে, ধান করার সময়, লাগানোর সময়, তো ওই পানি বরাবর গিয়ে খোলে যে আক্রমণ করে, খোলের থেকে কাণ্ডের মধ্যে কাণ্ডটা পচায় ফেলে, নষ্ট করে দেয়। তবে যদি ওই কন্টিনিউয়াস পানি না থাকে, অনেক সময় এটা খোলের মধ্যে সীমাবদ্ধ থাকে, ভিতরে ঢুকতে পারে না। তাহলে এই রোগটা আমরা কিভাবে দমন করতে পারি? জি, আমি দমন ব্যবস্থা সম্পর্কে এবার আমি কিছু বলছি। আক্রান্ত খড়কুটা জমিতে পুড়িয়ে ফেলা, পরিমিত সার ব্যবস্থাপনা, পর্যায়ক্রমে জমিতে পানি রাখা ও শুকানো, আক্রান্ত জমির পানি অন্য জমিতে যেতে না দেয়া, হোমাই টপসিন এম অথবা বেনলেট 2.25 কেজি হেক্টর প্রতি স্প্রে করা, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের চাষ, যেমন BR2, 4, 12, 14, 15, 16, 17, 18, 19, 23, 25, বিরিধান 30, 31 ও 32। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং দর্শক শ্রোতাবৃন্দ, আমরা যে রোগগুলো নিয়ে কথা বলছি, এতক্ষণ যে ধানের রোগ 3টা আলোচনা করলাম, এগুলো রোগ জীবাণু হলো ছত্রাক জাতীয়, কিন্তু ছত্রাক ছাড়াও আরও কিছু প্যাথোজেন বা রোগ জীবাণু রয়েছে যেগুলো দিয়েও রোগ হয়, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি। তো এবার আমি একটা ব্যাকটেরিয়াজনিত রোগ, যেটা ব্যাকটেরিয়া লিভ ব্লাইট বলে, জ্যান্থোমোনাস অরাইজি দিয়ে যেটা হয়, তো এই রোগটা সম্পর্কে আমি জানতে চাইব। ডক্টর মিয়া, জ্যান্থোমোনাস অরাইজি নামক যে ব্যাকটেরিয়া দিয়ে ব্যাকটেরিয়া লিভ ব্লাইট যে রোগটা হয় ধানের, সেই রোগটা দেখতে কেমন, এর লক্ষণগুলো কেমন? আপনাকে ধন্যবাদ। ছত্রাকের পরে এখন আমরা আবার ব্যাকটেরিয়াতে চলে এসেছি। তো এটা আসলে ব্যাকটেরিয়াটা, আমরা ব্যাকটেরিয়াল ব্লাইট যদি বলি তাহলে খুব ভালো হয় আর কি। ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট হলো একটা পর্যায়, আর ব্যাকটেরিয়াল এটা আরেকটা লক্ষণ সৃষ্টি করে অন্য একটা স্টেজে গাছের, সেজন্য এটা আসলে টোটাল জিনিসটাকে আমরা ব্যাকটেরিয়াল ব্লাইট হিসেবে। তার মানে হলো ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট যে রোগটা আমরা বলে থাকি, এটার লক্ষণের দুটো পর্যায় আছে। হ্যাঁ, লিভ ব্লাইট একটা পর্যায়, লিভ ব্লাইট একটা পর্যায়, হ্যাঁ, আরেকটা পর্যায় হলো ক্রিসেক, আরেকটা হলো ক্রিসেক, যেটা আর্লি স্টেজে হয়। কিন্তু দুটো মিলেই একটা রোগ, দুটো মিলে একটা, এবং দুটো এই একটা ব্যাকটেরিয়া দিয়ে করে, একটা জীবাণু দিয়ে হয়। হ্যাঁ। তো এটা লক্ষণটা হলো ক্রিসেক লক্ষণটা আমি আগে বলছি। জি। ক্রিসেক লক্ষণটা শুরু হয় আসলে চারা লাগানোর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। এটা এই জীবাণুটা মাটিতে থাকে এবং ওই যদি কোনো ক্ষত পায় শিকড়ে বা গাছের গোড়ার দিকে, মানে জ্যান্থোমোনাসটা মাটিবাহিত রোগ জীবাণু। হ্যাঁ, মাটিবাহিত রোগ জীবাণু, এবং যেহেতু এটা আক্রান্ত খড়কুটার সাথে মাটিতে থাকতে পারে, তো যখন ধানের চারা লাগানো হয় এবং শিকড়গুলো অনেক সময় ছিঁড়ে যায়, ধান যখন চারাগুলো উঠায় শিকড়গুলো ছিঁড়ে যায়, এগুলো যখন লাগানো হয় তখন মাটিতে যদি সেই জীবাণুটা থাকে, এটা সেই ক্ষত দিয়ে ঢুকে পড়ে এবং
ওই খাদ্যবাহী নালীগুলোকে বন্ধ করে দেয়, আই সি। যার ফলে এটা দেখা যায় যে মানে গাছ যে মাটির থেকে খাদ্য রস নেবে নেবে সেই নালীগুলো বন্ধ মানে হয়ে যে যায়। যে নালী দিয়ে যে শিরা দিয়ে জাইলেম ফ্লোয়েম এগুলো জাইলেম এগুলো ওগুলো সে বন্ধ করে বন্ধ দেয়। করে দেয়, যার ফলে এটা পাতাগুলো আস্তে আস্তে ঢলে পড়ে। আচ্ছা, বাইরের পাতাগুলো প্রথমে ঢলে পড়বে, এরপরে ভিতরের পাতাগুলো আস্তে আস্তে ঢলে পড়ে পুরো চারা পুরো গুছিটাই মারা যায় আর কি। আই সি। তো এটা এটা হলো এটার চেনার লক্ষণ। আরেকটা হলো কিন্তু যে এই চারাটা আক্রান্ত চারাটা উঠিয়ে যদি চাপ দেওয়া হয় গোড়ায়, তাহলে খুব দুর্গন্ধযুক্ত একটা পুজের মতো বের হবে। ও মানে যেটাকে বলে ব্যাকটেরিয়াল উজ। উজ, ব্যাকটেরিয়াজনিত উজ। তো এই পুজটা খুবই দুর্গন্ধযুক্ত। তো এই দুর্গন্ধ এবং ওই যে মরার যে অবস্থাটা, মরা অবস্থা, গাছের কুশিগুলো মরা এই অবস্থা, দুটো দেখেই দুটো মিলে বোঝা যাবে যে এটা হলো ক্রিসেক ব্যাকটেরিয়াজনিত রোগ। তো এটা হলো ক্রিসেকের লক্ষণ। আর দ্বিতীয় লক্ষণ যেটা, সেটা হলো ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট অথবা পাতায় যেটা হয়। পাতায় এই রোগটা যখন হয় তখন পাতার সাধারণত কিনার থেকে শুরু হয়। এটা পাতার উপর থেকে শুরু হয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে রোগ সিমটমটা বা লক্ষণ যেটা। তো ওই আক্রান্ত অংশটা আস্তে আস্তে প্রথম হালকা হলুদ, তারপরে একটু ভেজা ভেজা থাকে, এরপরে আস্তে আস্তে এটা সাদা হয়ে যায়। আচ্ছা, এই যে নিচের দিকে নামাটা, এই নামাটা যে কোনো কিনার থেকে নামতে পারে বা যে কোনো জায়গা থেকেই নামতে পারে। পাতার মানে পাতার যে টোটাল লেংথটা, আপনার পাতার মাথা যেটা, এই মাথার পাতার একটা ব্লেড, এটার এক কিনার থেকে নামতে পারে, দুই কিনার থেকেও নামতে পারে, অথবা মাঝখান থেকেও নামতে পারে। এবং যদি গাছ খুব সংবেদনশীল হয়, মানে রোগ সাসেপ্টেবল খুব বেশি হয় যদি জাতটা, তাহলে এটা পাতা থেকে একদম খোল পর্যন্ত চলে যায়। সংবেদনশীল জাত যদি হয় তাহলে কি লক্ষণটা পাতা থেকে খোল পর্যন্ত চলে যায়, মানে খোলটাও মারা যায়। পাতা তো মারা যায় যদি জাত সংবেদনশীল না হয়, যদি সংবেদনশীল মানে সাসেপ্টেবল, যদি রেজিস্ট্যান্ট না হয়, সেটা রেজিস্ট্যান্ট না হয়, তার মানে যদি সাসেপ্টেবল হয় তাহলে পাতা আক্রান্ত পাতা থেকে এটা খোলে চলে যায়, তার মানে পাতা খোল দুটেই মারা যায়। তো এইভাবে এটা ওই পাতা মেরে মেরে গাছের মানে খাদ্যের ফ্যাক্টরিটাকে নষ্ট করে। আচ্ছা, এই যে পাতাটা মারা গেল, গাছটা মারা গেল, দূরের থেকে তো দেখলে বোঝা যাবে যে এটা লিভ ব্লাইট দ্বারা আক্রান্ত একটা। খুব বেশি দূরের থেকে বোঝা উচিত হবে না, আসলে রোগ চেনার জন্য কাছে যাওয়াই ভালো। আচ্ছা, কারণ এরকম মারা বিভিন্ন ভাবে গাছের পাতা মারা যেতে পারে, তো এই জন্য কাছে গিয়ে দেখা ভালো। অনেক সময় ডক্টর মিয়া, অনেক সময় হয় কি, ধরেন ওই যে নিউট্রিশন ডেফিসিয়েন্সি দিয়েও কিন্তু রোগের পাতা মারা যেতে পারে, বা এই ধরনের ঘাটতি দেখা দিলে পাতার এরকম অবস্থা হতে পারে। তাহলে আমরা এই যে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট, এখান থেকে কিভাবে আমরা বুঝবো যে এটা রোগ দ্বারা বা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে এই পাতাটা? হ্যাঁ, তো এখানে সেজন্যই ওই বললাম যে কাছে গিয়ে দেখতে হবে। কাছে গিয়ে দেখতে হলে যেখানে অ্যাডভান্সিং যে জায়গাটা, যেটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে নিচের দিকে, কারণ এটা উপর থেকে নিচের দিকে নামে, তো নিউট্রিশনাল জনিত কারণে যদি পাতা মারা যায়, টিপ বার্নিং হয় অনেক সময়, সেটা পুরো মাথাটা মরে যায়, শুকিয়ে যায়। আর এটা যে কোনো একটা কারণে বাড়তেছে নিচের দিকে, সেটা বোঝা যাচ্ছে যে যেখানে অ্যাডভান্স হচ্ছে তার আরও কিছু পরে গিয়ে হালকা হলুদ একটা রং দেখা যায়। তার মানে এই ব্যাকটেরিয়াটা আমরা যেখানে লক্ষণ দেখতেছি তারপরও অনেকটা এগিয়ে গেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে আপনি এর আগে যে ক্রিসেকের কথা বললেন, ক্রিসেক সিমটম, সেখানে কিন্তু আপনি বললেন যে এই গাছটার যদি তোলা যায় বা টিপ দেওয়া যায়, পুঁজের মতো ব্যাকটেরিয়াল উজ দেখা দেবে, গন্ধ, একটু দুর্গন্ধ মনে হবে। কিন্তু এই ক্ষেত্রে মানে মানে যখন লিভ ব্লাইট যখন সিমটমটা লিপে যখন আসবে, এই যে কিনার থেকে আপনারা বলছেন মরে যাবে, এই সময় কি ওই উজগুলো দেখা যাবে না বা পুঁজগুলো দেখা যাবে না? না, এই সময় ওই উজ হয়, কিন্তু সেটা দুর্গন্ধযুক্ত না। আচ্ছা, এখানে উজ হইতে পারে, সেটা হলো যে সকালবেলা পুতির মতো হালকা পানির মধ্যে হালকা হলুদ
এরকম পুঁতির দানার মতো হয়, মানে উজটা হয়। পরে আস্তে আস্তে যখন শুকায় যায় তখন এটা শক্ত একটা গুটির মতো তৈরি হয়। আচ্ছা, এটা ব্যাকটেরিয়াল উজ। তার মানে এইটা যখন বৃষ্টির পানি হয়, বৃষ্টি হয় বা ঝড় হয়, তখন এই বাতাসে স্প্ল্যাশ, রেইন স্প্ল্যাশ যেটাকে বলা হয়, যে বাতাসের ছিটায়, পানির ছিটায় এক গাছ থেকে আরেক গাছে চলে যায়। এবং মানে এই যদি একটা পাতা হয়, এখান থেকে পানির বাড়ি খেয়ে অন্য পাতায় চলে যেতে পারে। বাতাস বা ঝড়ে তখন এই পানিটা মানে ব্যাকটেরিয়া সহ পানিটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। ইভেন কোনো পোকামাকড় দিয়েও বা পাখি দিয়েও এটা ছড়াইতে যেতে পারে, যেতে পারে। তবে মেইনলি এটা ওই ঝড় বৃষ্টি এটা মূল কারণ আর কি। আচ্ছা, তো ডক্টর মিয়া, আসলে এতক্ষণ তো ছত্রাকজনিত রোগের যে সমস্ত দমন ব্যবস্থা আমরা জানলাম, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো একই দমন ব্যবস্থা হতে পারে না, এটার জন্য নিশ্চয়ই আলাদা ভিন্ন, একটু ভিন্ন। এই ব্যাকটেরিয়াল রোগটা কিভাবে আমরা দমন করতে পারি? তবে দমন ব্যবস্থা বলার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে কিন্তু, আমাদের দেশে না, কোনো দেশে ব্যাকটেরিয়ার জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। কারণ কেমিক্যালটা এত এক্সপেন্সিভ যে এটা আমাদের ইকোনমিক হবে না। তো সেজন্য অন্যান্য যে ব্যবস্থাপনা আছে সেগুলো আমরা করে থাকি। কিন্তু কেমিক্যাল কন্ট্রোল বা রাসায়নিক যে দমন ব্যবস্থা বা পদ্ধতি, এটা তো আছে, এটা আছে আমাদের দেশে না থাকলে অন্য দেশে আছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি এটা আমাদের দেশে ফলো করা হয় না। আমাদের দেশে না, অন্য দেশেও এটা হয় না। হেলথ হ্যাজার্ড হতে পারে। আর এটা জানেন যে আজকাল কেমিক্যাল ব্যবহারের প্রতিও একটা মানুষের অনীহা চলে আসছে। আমাদের সাধারণত আমাদের দেশে তো কৃষকরা এটা অনেক সময় পড়তে পারে না, জানে না এর ডোজ কি হবে, এর রাসায়নিক অ্যাকশনটা কি হতে পারে, এবং ব্যবহার পদ্ধতি, এইজন্য কেমিক্যাল বা রাসায়নিক দমনটা অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ, তো অন্য কি ব্যবস্থা আছে বলে আপনি মনে করেন এই ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট ডিজিজটা কন্ট্রোল করার জন্য? হ্যাঁ, এটার দমন ব্যবস্থা সম্পর্কে আমি এখন যা আমাদের জানা আছে সেগুলো সম্পর্কে আমি বলছি। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের চাষ, সুষম সার ব্যবহার, কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করা, রোগ দেখা দিলে সম্ভব হলে জমি শুকিয়ে দেওয়া, ঝড়ের পরপরই ইউরিয়া উপরে প্রয়োগ না করা, বীজতলা থেকে চারা তোলার পূর্বে পানি দিয়ে বীজতলা নরম করে নেওয়া, আমন ধান কাটার পর মাটি ও আক্রান্ত খড়কুটায় বেঁচে থাকা জীবাণু পুড়িয়ে মারা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকটেরিয়াজনিত আর একটা গুরুত্বপূর্ণ রোগ আছে, আপনাদের বইয়ে আছে, সেটাও আমরা ডক্টর মিয়ার কাছে জানতে চাব। ডক্টর মিয়া, ব্যাকটেরিয়াল লিপস্টিক বলে একটা ডিজিজ সম্ভবত আছে, তো এইটার ব্যাপারে আপনি একটু বলবেন কি? এটার প্যাথোজেন, লক্ষণ বা দমন ব্যবস্থাই বা কি, এটা একবারে একটু বলেন তো। হ্যাঁ, এটা ব্যাকটেরিয়াল লিপস্টিক, যেটাকে বাংলায় পাতার লালচে রেখা বলা হয়। এবং লালচে রেখা বলা হয় এই জন্য যে আসলে রেখাটা যদিও লাল, একদম ইন্ডিভিজুয়াল রেখাটা লালচে না, কিন্তু যদি আপনি আক্রান্ত জমিটা দূর থেকে দেখেন তাহলে একটু লালচে ভাব দেখা যায়, রেডিশ একটা ভাব দেখা যায়। তো এটার লক্ষণটা হয় আসলে পাতার যে শিরাগুলো আছে, ওই শিরার মাঝামাঝি জায়গায় ছোট ছোট সরু রেখা সৃষ্টি হয়, এবং এই রেখাটা ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য হয়, যার ফলে ওই আক্রান্ত টিস্যুগুলো একটু হালকা হয়ে যায়। পাতার মধ্যে যে শিরাগুলো আছে, হ্যাঁ, এই শিরাগুলো লম্বালম্বি যে শিরাগুলো, ওই শিরার ফাঁকে শিরাগুলো মাঝখান দিয়ে তো একটা মিড রিব গেছে, মিড রিবের দুই পাশে দিয়ে বিভিন্ন লম্বালম্বি শিরা আছে, ওই শিরাগুলোর মধ্যে ফাঁকে ফাঁকে স্টিক হয়। মানে এটা কত লম্বা হয়? এটা 2 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, 2-3 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, ছোট হতে পারে। একই শিরার মধ্যে কয়েকটা স্টিক, অনেক হতে পারে। হ্যাঁ, তো এই রেখাগুলো হওয়ার ফলে আমি বলছিলাম যে এই টিস্যুগুলো হালকা হয়ে যায়। এবং হালকা হয়ে যাওয়ার ফলেই এটা যখন আলোর বিপরীতে ধরা হয় পাতাটা, আক্রান্ত পাতাটা, তাহলে দেখা যাবে যে ওই আক্রান্ত অংশ দিয়ে আলো দেখা যাচ্ছে। এটার চীনার একটা ভালো বৈশিষ্ট্য। এই পাতাটা, এই ধান গাছটা ব্যাকটেরিয়াল লিপস্টিক দ্বারা আক্রান্ত। আর ব্যাকটেরিয়াল লিভ ব্লাইটে যেরকম পুতির আমরা বলছিলাম যে সকালবেলা যে ব্যাকটেরিয়াল উজটা পুতির দানার মতো হয়, এখানেও ওইরকম একটা
দানার মতো তৈরি হয়। এটা দানাটা ওইটার চেয়ে একটু বড় ধরনের দানা হয়ে থাকে আর কি। তো একটু দমনের উপরে দমন, এটা আসলে দমন, এটা দেখা যায় যে অনেক সময় যে গাছের বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় রিকভার করে যায় আর কি। তারপরেও কিছু কিছু আমরা বলতে পারি যে ক্ষেতের নাড়া বা খড়কুটা যদি পুড়িয়ে ফেলি জমিতে, তারপর রোগমুক্ত জমি থেকে বীজ সংগ্রহ করা। আমরা জানি ভাইরাস দিয়েও ধানের রোগ হয়। তো সবচাইতে গুরুত্বপূর্ণ একটা রোগ আমরা জানি যে টুংরো ডিজিজ। তো ধানের এই টুংরো ডিজিজ সম্পর্কে বা এই রোগের যে লক্ষণ এইটা কি একটু বলবেন? জি, টুংরো একটি ভাইরাস জনিত রোগ, এটা বলেছিলেন আপনি ফজলুর রশিদ সাহেব। এই রোগটা আউশ এবং আমন মৌসুমে বেশি দেখা যায় এবং সবুজ পাতা ফড়িং নামক একটি ফড়িং বা পোকা এই রোগটা বিস্তার লাভ করে। এই রোগটা শুরুতে যে লক্ষণটা দেখা যায় সেটা হলো প্রথমে হালকা হলুদ রঙের দাগ পড়ে, হালকা হলুদ বর্ণের হয়ে যায় পাতাগুলো, আস্তে আস্তে রঙটা আর গাঢ় হতে থাকে এবং শেষের দিকে এটা কমলা রং ধারণ করে। আর রোগের আরেকটা বৈশিষ্ট্য হলো যে শুরুতে এটা বিক্ষিপ্ত অবস্থায় মাঠে দেখা যায়, এখানে সেখানে দু একটা গাছ আক্রান্ত গাছ দেখা যায়, পরবর্তীতে আস্তে আস্তে গাছের সংখ্যা বাড়তে থাকে। আর অন্য লক্ষণ যেগুলো দেখা যায় সেটা হলো যে এটা কুশির সংখ্যা কম থাকে, শিকড় বৃদ্ধি ভালো হয় না, যার ফলে আস্তে টান দিলেই গাছটা উঠে আসে এবং যত আর্লি বয়সে আক্রান্ত হবে ক্ষতির পরিমাণ তত বেশি হবে। অনেক সময় আক্রান্ত গাছে কোনো ফুল আসে না। এ হলো টুংরো রোগের লক্ষণ। তো আমরা এটাও জানি যে যদি ধানের মাঠে বা ধান খেতে যদি নাইট্রোজেন শর্টেজ থাকে, নাইট্রোজেনের অভাব থাকে, তাহলেও কিন্তু হলুদ হইতে পারে। এবং আমাদের কৃষক ভাইরা সাধারণত দেখা যায় যে ধান গাছের চেহারা দেখে মনে করে যে ইউরিয়া লাগবে বা নাইট্রোজেনের সার লাগবে। তো এই ব্যাপারে আপনি বলবেন যে আসলে আমি কি করে বুঝবো যে এই ধান গাছটা ভাইরাস দ্বারা হয়েছে আক্রান্ত না এই নাইট্রোজেনের অভাবে হয়েছে? সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে যদি নাইট্রোজেনের অভাবে হয় তাহলে জমির একটা বড় অংশ নিয়ে সবগুলো গাছ একইভাবে হলুদ হয়ে যায়। আর টুংরো আক্রান্ত হলে, যেহেতু বলছিলাম এটা একটা পাতা ফড়িং দিয়ে বিস্তার লাভ করে, সুতরাং এটা জায়গায় জায়গায় দুই একটা গাছে দেখা যাবে প্রথম। তো এটা কিভাবে দমন করা যেতে পারে? এটা দমন ব্যবস্থার মধ্যে আছে রোগ প্রতিরোধশীল জাতের চাষ, যেমন বিআর 10, 16, 22, 24, 27, বিধান 32, 35, 36, 37। রোগের উৎস ধ্বংস করা, আলোক ফাঁদের মাধ্যমে সবুজ পাতা ফড়িং দমন করা, বীজতলায় হাত জালের মাধ্যমে সবুজ পাতা ফড়িং দমন করা, প্রয়োজনে কীটনাশক ব্যবহার করা। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এবার আমরা যাব ভিন্ন প্রকৃতির একটা রোগ জীবাণু, সেটা হলো যে কৃমি বা নেমাটোড দিয়েও ধানের রোগবালাই হয়ে থাকে। তো আমি ডক্টর মিয়াকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আসলে নেমাটোড বা কৃমি দ্বারা যে রোগগুলো হয় তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ রোগ, সেটা হলো উফরা। তো এই উফরা রোগের লক্ষণ সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, উফরা রোগ, এই রোগটার কৃমিটার নাম ডিটেল্যাঙ্কাস অ্যাঙ্গাস্টাস। এটা স্ট্যাম নেমাটোড নামেও পরিচিত। গাছের যেখানে গ্রোয়িং টিপ সেখানে এটা অবস্থান করে এবং গাছের রস চুষে খায়, যার ফলে নূতন পাতাগুলোতে ছিটাফোটা সাদা দাগ পড়ে, যেটা ক্লোরোসিস বলা হয়। এবং এই আক্রান্ত অংশ আস্তে আস্তে বাড়তে থাকে এবং এক পর্যায়ে এটা বাদামি রং ধারণ করে। ক্লোরোসিস জায়গাটাই বাদামি রং হয়ে যায় এবং পাতার নিচের অংশটা, এবং সেটা আর বাড়তে পারে না। আচ্ছা। এবং এটা গাছের আর্লি স্টেজে হয়। আর যখন শেষের দিকে, যখন গাছের রিপ্রোডাক্টিভ স্টেজ মানে পেনিকেল বের হওয়ার অবস্থা, তখন যখন আক্রমণ হয়, এই রোগটা দেখা দেয়, তখন পেনিকেলটা অনেক সময় বেরোতে পারে না, আবার কোনো কোনো সময়
অর্ধেক বের হয়, মানে ওই শীষটা শীষটা অর্ধেক বের হয়, আবার কোনো সময় পুরাটাই বের হয় কিন্তু চিটা বেশি হয়। তো এই বের হওয়ার ব্যাধে এটাকে তিনটা নাম, দুইটা নাম বলা যায়, উফরা 1, 2, 3 এই নামে এভাবে এটাকে ভাগ করা হয়েছে। উফরা 1 মানে টোটালি এটা ভিতরে ভিতরে বেরোতে পারবে না, ভিতরে আটকে থাকবে, শীষ হয় কিন্তু ভিতরে রয়ে যাবে, আটকে থাকবে, হ্যাঁ মুচড়ে থাকে। আর উফরা 2 যেটা, এটা হলো পার্শিয়ালি বের হবে, অর্ধেক বের হবে, কিছু অংশ বের হবে, কিছু পুষ্ট হবে, কিছু চিটা হবে। আচ্ছা। আর উফরা 3 যেটা, সেটা হলো পুরাটাই বের হবে, কিন্তু তার ওই আবার কিছু চিটা কিছু পুষ্টধান থাকে। তো যত উফরা 1 যত বেশি হবে, ক্ষতির পরিমাণ তত বেশি হবে। তো এই উফরা থেকে যাতে আমরা রেহাই পেতে পারি বা ক্ষতি বেশি বা কম হোক না কেন, এটা আমরা কিভাবে প্রতিকার করতে পারবো? আক্রান্ত খড়কুটা জমিতে পুড়িয়ে ফেলা, জমিতে ঘাস জাতীয় আগাছা, মুড়ি ধান বা ঝরা ধান হতে না দেয়া, সম্ভব হলে প্রথম বৃষ্টির পর জমি চাষ দিয়ে 15-20 দিন ফেলে রাখা, আক্রান্ত জমিতে বা তার পাশে বীজতলা না করা, রোগ দেখা দিলে বিঘা প্রতি 2.5 কেজি ফুরাডন 5G অথবা অন্য কোনো কার্বোফুরান জাতীয় ঔষধ ব্যবহার করা। সর্বশেষ আপনাকে আরেকটা, এই কৃমি দিয়ে যে রোগ হয় রুটনট, শিকড় কীট বলে, এই রুটনট বা শিকড় কীট রোগটা মেলাডোগাইন গ্রামিনিকোলা, এই যে নেমাটোড দিয়ে হয়, এই রোগের লক্ষণটা কেমন ধান গাছে? এই রোগটা আসলে হালকা মাটি, যে জমি পানি ধারণ ক্ষমতা কম, বেলে জাতীয় মাটি, এই মাটিতে বেঁচে থাকে কৃমিটা বেশি, এবং আক্রান্ত গাছগুলো বেশি বাড়তে পারে না, হলুদ হয়ে যায়, এবং যেটা একটু শক্ত ভাব একটা থাকে আর কি গাছগুলোর। আর গাছ যেটা বলছি, গাছ খাটো দুর্বল হয়ে যায়, এটা হলো এটার স্টান্টিং গ্রোথ যেটাকে বলা হয়। এটার দমন ব্যবস্থাপনার মধ্যে আক্রান্ত জমির ধান কাটার পর নাড়া বা খড়কুটা জমিতে পুড়িয়ে ফেলা, গরমকালে জমি চাষ দিয়ে 7-8 দিন পলিথিন দিয়ে ঢেকে রাখা, আক্রান্ত বীজতলা বা জমি পানিতে ডুবিয়ে রাখা, পর্যায়ক্রমে জমি চাষ দেওয়া ও শুকানো, ধানের সাথে পর্যায়ক্রমে তৈল বা ডাল জাতীয় ফসলের চাষ করা, বীজতলা বা জমিতে বিঘা প্রতি 2 থেকে 2.5 কেজি ফুরাডন 5G বা এগ্রেদান 5G প্রয়োগ করে মাটিতে মিশিয়ে দেয়া। তো এগুলো ছিল এই শিকড় কীটের দমন ব্যবস্থাপনা। তো আমার মনে হয় যে আমরা, ধন্যবাদ ডক্টর মিয়া। আমরা প্রত্যেকটা রোগ জীবাণু সহ রোগের নাম এবং বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ এবং প্রত্যেকটা রোগের দমন ব্যবস্থা সম্পর্কে জানতে পারলাম। এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারি, কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।